আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। ডিসলেক্সিয়া নিয়ে কথা বলবো এবং অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমাদের কি ভূমিকা আছে ডিসলেক্সিয়া শিশুদের নিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আপনার শিশুটারও ডিসলেক্সিয়া থাকতে পারে। বিশেষ করে অটিজমের মধ্যে ডিসলেক্সিয়াটা খুব কমন। অটিজম আছে শিশুদের মধ্যে, যদি লেখাপড়ার দুর্বলতা থেকে থাকে তাহলে কিন্তু তার ডিসলেক্সিয়া হবার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনবেন, ডিসলেক্সিয়া কি, কেন হয়, কি কারণে হয়, কি কি ধরনের সিমটম থাকলে তাদেরকে আমরা ডিসলেক্সিয়া বলবো এবং অকুপেশনাল থেরাপি কিভাবে ডিসলেক্সিয়া নিয়ে কাজ করে থাকে। ডিসলেক্সিয়া একটি নির্দিষ্ট শেখার সমস্যা, স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি SLD। অনেকগুলো লার্নিং ডিসঅর্ডারের মধ্যে ডিসলেক্সিয়া একটা লার্নিং ডিসঅর্ডার। আরও আছে ডিসক্যালকুলিয়া আছে, ডিসগ্রাফিয়া আছে, হ্যাঁ, ডিসপ্র্যাক্সিয়া আছে, এই ধরনের অনেক কিছু আছে যা প্রধানত পড়তে শেখার অসুবিধা হিসাবে দেখা হয়। ডিসলেক্সিয়া হলো পড়ার সমস্যা, মানে রিডিং পড়া। এতে শিশু বর্ণ চিনতে সমস্যা হয়, শব্দ বানানে সমস্যা হয়, শব্দকে ধ্বনিতে ভাগ করতে এবং বাক্য গঠনে অসুবিধা অনুভব করে। চিন্তা করেন তাহলে, এগুলো কিন্তু অনেক সময় আমরা ল্যাঙ্গুয়েজ মনে করে পেস লাগাইয়া ফেলি, ঠিক আছে? এটা করা যাবে না। তাহলে এতে কি হবে, শিশুর বর্ণ ফার্স্ট, শব্দ গঠন বা বানান, শব্দকে ধ্বনিতে ভাগ করা এবং বাক্য গঠনে অসুবিধা অনুভব করে। যদিও তার বুদ্ধিভিত্তিক যে ইয়াটা থাকে, যে আইকিউটা তার কিন্তু স্বাভাবিক থাকে, আইকিউ স্কোর কিন্তু স্বাভাবিক থাকে। সাধারণত কি কি লক্ষণ আপনার শিশুর মধ্যে থাকলে তাকে আমরা ডিসলেক্সিয়া বলবো? বর্ণ এবং শব্দ উল্টো করে পড়ে, যেমন মনে করেন যে বি, ডি, পি, হ্যাঁ, কিউ, ডাব্লিউ, এম, 9 6, মানে 9 6 মানে কি, মানে 9 আর 6, ঠিক আছে, এই জিনিসটা আর কি। তো এগুলা উল্টা করে পড়ে, হ্যাঁ, উল্টা করে পড়ে। পড়তে গিয়ে শব্দ বাদ দিয়ে মাঝে মাঝে পড়ে। দেখা গেছে যে আপনি পড়তেছেন আমি ভাত খাবো, আমি খাবো, ভাতটা বাদ বাদ পড়ে গেল, এরকম হয়। শব্দ মিলাতে সমস্যা হয়, সে শব্দর সাথে শব্দ মিলাতে পারে না, বাক্য গঠন করতে সমস্যা হয়, উচ্চারণ করতে সমস্যা হয়, যেটাকে আমরা স্লাউরের স্পিচ বলে থাকি বা এই যে স্টিমারিং বলে থাকি অনেক সময়। এটা না, এটা হলো উচ্চারণের সমস্যা, মানে সে বুঝে না যে কি বলবে। সে দেখা গেছে যে আপনি লিখছেন চট্টগ্রাম, সে হয়তো বা চটগ্রাম, এরকম আর কি। চট্ট যে ব্যাপারটা, এটা আর কি। লেখা এলোমেলো হয় এবং বানানে প্রচুর ভুল হয়, তার লেখাগুলো খুব এলোমেলো হয়, বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের সে লিখে এবং তার বানানে প্রচুর ভুল হয়। বানানটা কি হয়, যে প্রচুর ভুল হয় এবং সে ডিরেকশন ডান বাম এগুলো বুঝতে অনেক সময় সমস্যা হয় বাচ্চাটার। চিন্তা করছেন আপনি যে ডান বুঝতে সমস্যা হয়, ডান বললে বাম হাত তুলে, বাম বললে ডান হাত তুলে, এই ধরনের সমস্যা হয়। ডিরেকশনের সমস্যা হয়, সে ডিরেকশনগুলো ঠিকমতো বোঝে না, মনোযোগের ঘাটতি হয় এবং অনেক সময় অস্থিরতা থাকতে পারে তার, ঠিক আছে? তো একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমরা ডিসলেক্সিয়া শিশুদের জন্য কিভাবে কাজ করে থাকি, চলুন আসুন জেনে নিই। অকুপেশনাল থেরাপি কেবল ফিজিক্যাল সমস্যা নিয়ে কাজ করে না, এটা কিন্তু আপনার দেখা গেছে যে আপনার শিশুর যে শিক্ষার যে ব্যাপারটা, সেটা নিয়েও কিন্তু আমরা অনেক কাজ করি। আর আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট প্লাস সার্টিফাইড আমি একজন এডুকেটর। এর জন্য কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে একটু বেশি বলে থাকি যে একাডেমিকটা খুব ইম্পর্টেন্ট অকুপেশনাল থেরাপিস্টের সাথে। কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট হয়েও আমরা এই ডিসলেক্সিয়া নিয়ে অনেক ভালো কাজ করে থাকি। যেমন ফাংশনাল এবং একাডেমিক স্কিলটা খুব ইম্পর্টেন্ট ডিসলেক্সিয়ার ক্ষেত্রে। ভিজুয়াল পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট। ভিজুয়াল পারসেপশন মানে হলো একটা কগনিটিভ লেভেলের কাজ, কগনিশন পারসেপশন। যেমন তাকে বর্ণ শেখাতে হবে, তাকে শব্দ এবং আকার, শব্দের যে আকার গঠন এগুলো শিখতে সাহায্য করবে। ভিজুয়াল ফিগার গ্রাউন্ড একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ভিজুয়াল ফিগার গ্রাউন্ড, কোথায় কোনটা আছে, সামনে না পিছনে, অনেকগুলো জিনিস থেকে একটা জিনিস খুঁজে বের করা। হ্যাঁ, যেমন মনে করেন যে একটা ছবি দিলেন, একটা বাংলাদেশের ছবি, এখানে একটা নেচারের ছবি, এখানে গরু আছে, গাছ আছে, মাটি আছে, সমুদ্র আছে, আকাশ আছে, সব কিছু আছে, এখান থেকে খুঁজে খুঁজে বের করা। বা আরও স্পেসিফিক যেমন একটা জঙ্গলের ছবি দিলেন, জঙ্গলে অনেকগুলো অ্যানিমেলের ছবি, এখান থেকে খুঁজে খুঁজে বের করা, এখানে কয়টা বাঘ আছে, কয়টা হাতি আছে। এই যে ভিজুয়াল মেমোরি, আমি একটা জিনিস দিয়ে ঠিক করা, এই ভিজুয়াল মেমোরি গেমগুলো কিন্তু অকুপেশনাল থেরাপিতে আমরা প্রচুর বাচ্চাদের সাথে খেলে থাকি। ভিজুয়াল ট্র্যাকিং খুব ইম্পর্টেন্ট, রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে ভিজুয়াল ট্র্যাকিংয়ের গুরুত্ব অপরিসীম। শুধু আই কন্টাক্ট আসলেই চলবে না, ভিজুয়াল ট্র্যাকিং থাকতে হবে, ভিজুয়াল মেমোরি নিয়ে কাজ করতে হবে, তাহলে বাচ্চার আই কন্টাক্ট ভালো ডেভেলপ করবে। কারণ শুধু আই কন্টাক্ট হলেই তো হলো না,
আচ্ছা, কি তারপর হলো কিছু কার্যক্রম, প্যাটার্নগুলো কপি করা শেখাই আমরা মাঝে মাঝে, তারপরে ম্যাচিং গেম শেখাই, পাজেল খেলা শেখাতে পারেন আপনি বাসায়, ফ্ল্যাশ কার্ড দিয়ে বর্ণ শেখা, শব্দ শেখাতে পারেন, প্যাটার্ন কপি করা, যেমন আপনি একটা এ লিখে দিলেন, এটাকে কপি করলো সে, ম্যাচিং করলো, হ্যাঁ, যেমন বলের সাথে বল, গাড়ির সাথে গাড়ি, এইভাবে ম্যাচিং করা, পাজেল ম্যাচিং করা। পাজেল ম্যাচিংটা কিন্তু খুব ভালো মানের একটা পারসেপশন গেম, ভিজুয়াল পারসেপশন গেম, বিএমআই বলি, ভিজুয়াল মোটর ইন্ডেক্সের আন্ডারে আমরা এই কাজগুলো করে থাকি। তারপর ফাইন মোটর স্কিল এবং হ্যান্ড আই কোঅর্ডিনেশন, হাত চোখ এবং হাতের সমন্বয় যদি না হয় সে কি লিখতে পারবে না, সে লেখা ভুল করবে এবং সে পড়তেও ভুল করবে, কারণ সে তো আঙুল ধরে ধরে পড়তেছে, এভাবে কিন্তু সে ভুল করবে। হ্যাঁ, তো লেখার সময় হাতের কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হাতের কন্ট্রোল এবং হাতের স্পিড। অনেকে বলে যে স্যার লিখতে পারতেছে না, হাত ছেড়ে দিচ্ছে, খুব হালকা করে প্রেশার দিচ্ছে, খুব ভারী প্রেশার দিচ্ছে, একদম পিসটা ছিঁড়ে ফেলতেছে, বারে বারে কলম ভাঙতেছে, বারে বারে পেন্সিল ভাঙতেছে, এই ধরনের কাজগুলো করে, বা এতই হালকা করে লিখে যে পড়াই যাচ্ছে না, হ্যাঁ, কোনোভাবে প্রেশারটা বাড়াতে পারতেছে না। এটাও আরেকটা একটা কন্ডিশন আছে, কিন্তু অনেক সময় ডিসলেক্সিয়ার বাচ্চারাও এই কাজগুলো করে থাকে। লেখার গতি এবং স্পিড এটা খেয়াল করতে হবে, যেটা নিয়ে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে থাকে। যেমন এখানে গ্রিপ উন্নয়ন করাটা খুব ইম্পর্টেন্ট, 3 আঙ্গুলে কলমটা ধরা, কলমটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 3 আঙ্গুলে কলম ধরাটা অনেকে পারে না, অনেকে কী করে এইভাবে মুট করে ধরে, হ্যাঁ, পাওয়ার গ্রিপ যেটা, হ্যাঁ, পাওয়ার গ্রিপ বা প্রোনেশন গ্রিপ, এই যে প্রোনেশন, সুপাইনেশন, প্রোনেশন, এই যে প্রনেটর গ্রিপ, এইভাবে লিখে, হ্যাঁ, তো এইভাবে লিখে, অনেকে এইভাবে লিখে, হ্যাঁ, এইভাবে কীভাবে জানি এভাবে ধরে লিখে। তো এটা সঠিক পেন্সিল ধরার অভ্যাসটা করতে হবে, স্লো মোশনে রাইটিং প্র্যাকটিস করতে হবে, এই ধরনের কাজগুলো করতে হবে। আরেকটা হলো সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি। সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা অকুপেশনাল থেরাপির জাস্ট একটা মেথড, আর কিছুই না। অকুপেশনাল থেরাপি অনেক বড় একটা এরিয়া। অকুপেশনাল থেরাপি, অকুপেশনের যা কিছু আছে সব কিছু এটার সাথে ইনক্লুডেড। এর জন্য একজন অকুপেশনাল থেরাপিস্ট অনেকেই কনফিউজ হয়ে যান যে অকুপেশনাল থেরাপিস্ট এত কিছু নিয়ে কাজ করে। জি, কারণ একজন অকুপেশনাল থেরাপিস্টের কাজের এরিয়া হিউজ হিউজ। তো দেখা গেছে প্রত্যেকটা জায়গায় অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে থাকে, ইভেন আইসিইউ ইউনিটের ভিতরেও কিন্তু অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করতেছে বিদেশে। এবার আসেন সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা। সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা কি, ভিজুয়াল যে এই যে লার্নিং ডিসএবিলিটি বাচ্চারা আছে, যে ডিসলেক্সিয়া বাচ্চাদের জন্য সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা খুব ভালো এফেক্টিভ। আপনি চাইলে ব্রাশিং করতে পারেন, জয়েন্ট কম্প্রেশন করতে পারেন, ডিপ প্রেশার মাসাজটা দিতে পারেন, আপনি সাউন্ড নিয়ে খেলা করতে পারেন, আপনি বাক্য নিয়ে খেলা করতে পারেন, অডিটরি স্টিমুলেশন দিতে পারেন। এটা খুব ভালো একটা জিনিস, ভিজুয়াল স্টিমুলেশন নিয়ে কাজ করতে পারেন। এই কাজগুলো আপনারা করবেন। তার অ্যাটেনশন এবং অর্গানাইজেশন স্কিল ইমপ্রুভ করা খুব ইম্পর্টেন্ট জিনিস। টাইম ম্যানেজমেন্ট অনেক বাচ্চাদের ক্ষেত্রে, ডিসলেক্সিয়া বাচ্চাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই দুর্বল থাকে। তারা কি করে, তারা দেখেছে যে টাইম কনসার্নটা থাকে না, সে লিখতেছে তো লিখতেছে, পড়তেছে তো পড়তেছে, সময় সম্পর্কে তার জানে, খাবার খাচ্ছে তো খাচ্ছেই, অনেকক্ষণ হয়ে গেল, হ্যাঁ, টাস্ক কমপ্লিশন নিয়ে তাকে শেখাতে হবে, দাঁত ব্রাশ করতেছে তো করতেছে, কোনো খবর নাই, হ্যাঁ, ধাপে ধাপে তাকে টাস্ক অ্যানালাইসিস করে কাজগুলো আস্তে আস্তে শেখাতে হবে। সেই জন্য তার জন্য একটা ভিজুয়াল রুটিন করা যেতে পারে, ক্যালেন্ডারের মাধ্যমে চেকলিস্ট করা যেতে পারে, ভিজুয়াল টাইমার ইউজ করা যেতে পারে। যেমন আমরা কিচেন টাইমারটা বেশি ইউজ করে থাকি, কিচেন টাইমারটা অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যায়, আপনারা ইউজ করবেন। কিচেন টাইমারের মধ্যে ওকে আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে খাবারটা শেষ করতে হবে, টিং 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 শেষ। এইভাবে বাচ্চারা টাইমার দেখে দেখে কিন্তু তাদের মধ্যে কনসেপ্টটা ডেভেলপ করতে পারে। একাডেমিক সাপোর্ট এবং মাল্টি সেন্সরি যে লার্নিংটা আছে, আমরা কিন্তু শুধু দেখে শিখি না, আমরা কাজ করার মাধ্যমে শিখি, আমরা শুনে শিখি। এই যে ভিজুয়াল লার্নিং, এই যে অডিটরি লার্নিং এবং কাইনেস্থেটিক লার্নিং, এই 3টা লার্নিং দিয়ে দেখতে হবে যে বাচ্চা কোনটা ভালো। তবে নর্মালি দেখা গেছে যে ডিসলেক্সিয়া বাচ্চারা কাইনেস্থেটিক লার্নিংয়ে অনেক ভালো করে। কাইনেস্থেটিক লার্নিং মানে কাজ করার মাধ্যমে যেটা শেখা, প্র্যাকটিস করতে 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 যেটা শেখা, কাইনেস্থেটিক লার্নিংয়ে তারা অনেক ভালো করে। দেখা গেছে যে তারা গতানুগতিক আমাদের একাডেমিক থেকে তারা ভোকেশনাল বা প্র্যাকটিক্যাল বা যে ইনস্টিটিউশনাল লার্নিং থেকে তারা প্র্যাকটিক্যাল জিনিসগুলোতে তারা অনেক বাচ্চারাই অনেক ভালো করতেছে, অনেক বাচ্চারা ভালো করতেছে। এই জন্য এখন থেকেই কিন্তু আপনার সন্তানের যে লার্নিং ক্যাপাসিটিটা আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে, এবং একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার কিন্তু একটা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার ক্যাপাসিটিটা কেমন। সেই অনুযায়ী কিন্তু আপনার আস্তে আস্তে তাকে প্রি ভোকেশনাল কাজে নিতে হবে, যদি সে গতানুগতিক যে মেইন স্ট্রিমের এডুকেশনে ভালো না করতে পারে। সেলফ স্টিম এবং মানসিকতাটা ডেভেলপ করার জন্য অকুপেশনাল থেরাপিস্টরা ডিসলেক্সিয়া বাচ্চাদের সাথে অনেক ধরনের কাজ করে থাকে। তাকে রেগুলার ফিডব্যাক দিতে হবে, তাকে আপনার প্রেজ করতে হবে, তাকে রিইনফোর্সমেন্ট দিতে হবে, তাকে সামাজিক যে প্লেগুলোতে, তো প্লের মাধ্যমে কিন্তু আমাদের সেলফ স্টিমটা অনেক ভালো ডেভেলপ হয়। এবং অকুপেশনাল থেরাপি মানেই কিন্তু প্লে বেস একটা থেরাপি। সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিতে আমরা প্লে বেস করি। একজন অভিভাবক হিসাবে আমরা কি করতে পারি, শিশুর সাথে শিশুর তুলনা করবেন না দয়া করে। ওই বাচ্চা, ওই আপার ছেলে স্যার থেরাপি নিয়ে ইমপ্রুভ করে ফেলছে, আমার বাচ্চা কেন পারতেছে না। লার্নিং ডিসএবিলিটি খুব কঠিন একটা জিনিস। অটিজমের সাথে যদি লার্নিং ডিসএবিলিটি থাকে তাহলে তার বলার মতোই না, হ্যাঁ, খুবই টাফ।
লার্নিং ডিসেবিলিটি নিয়ে যারা কাজ করতেছেন তারা খুব স্ট্রাগল করতেছেন, সেটা আমি জানি, কারণ আমরাও কাজ করি লার্নিং ডিসেবিলিটি নিয়ে। সহানুভূতির সাথে তাকে সাহায্য করুন, তার লেখাপড়ার প্রতি প্রেশার না দিয়ে আস্তে আস্তে করে আগান, ধীরে ধীরে আগান। লার্নিং ডিসেবিলিটিটা খুব টাফ, লেখাপড়ায় ভালো না করলে তাকে কাইনেসেটিক লার্নিংয়ে ইনভলভ করেন, তাকে ভোকেশনাল কম্পিউটার দেন, তাকে ড্রয়িং দেন, তাকে অন্যান্য কাজগুলো করান, হ্যাঁ এই কাজগুলো করেন, তাকে স্পোর্টসে ইনভলভ করেন। দুঃখজনকভাবে আমাদের দেশে এই সিস্টেমগুলো এখনও ডেভেলপ করে নাই। অনেক সুযোগ আছে, প্যারেন্টসরা চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন। আমরা থেরাপিস্টরা তো আমাদের এত টাকা নাই, আমাদের ফাইন্যান্সিয়াল সমস্যা। আপনাদের অনেকেই কিন্তু এই সেক্টরগুলোতে ইনভলভ করতে পারেন। বিদেশে কিন্তু এই সিস্টেমগুলো কিন্তু খুব স্ট্রং। হ্যাঁ দেখেছি আমরা স্পোর্টসে একটা বাচ্চাকে ভর্তি করাবো, ওই কি বলে অলিম্পিক বাদে আর কিছু কিছু ইয়া বাদে কিছুই নেই, এগুলা দিয়ে হবে না। এগুলা দিয়ে হবে না, আমাদের আরও স্ট্রং স্ট্রাকচার লাগবে, স্ট্রাকচারটা অনেক ভালো করতে হবে। শিশুকে তুলনা করা নয়, সেটা করবে না। বাসায় সবসময় ছোটো ছোটোভাবে বাচ্চাকে সময় দেন এবং স্পেসিফিকভাবে করেন, এবং অবশ্যই বাসায় স্পেশাল এডুকেটর রাখতে হবে, বা স্পেশাল এডুকেটরের কাছে শরণাপন্ন হয়। স্পেশাল এডুকেটর কারা? যারা ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন। আমি স্পেশাল স্কুলে 2 বছর কাজ করছি, আমি কিন্তু স্পেশাল এডুকেটর না। হ্যাঁ, কারণ আমার সার্টিফিকেট নাই, আমি এটা বলতেই পারি না। হ্যাঁ, আমি স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করি, কিন্তু এডুকেটর না। আমি হয়তো বা ট্রেনার হতে পারি, বা ট্রেনি হতে পারি, এরকম হতে পারি, অ্যাসিস্ট্যান্ট হতে পারি, অ্যাসিস্ট্যান্ট। ক্লিয়ার? তাই বলে আমি স্পেশাল স্কুলে কাজ করে স্পেশাল এডুকেটর হয়ে যাব? তাহলে যারা বিএসএড করছে কষ্ট করে, এমএসএড করছে, আমাদের মতো যারা অকুপেশনাল থেরাপিস্ট, 2 বছর থেরাপিস্টের আন্ডারে কাজ করে থেরাপিস্ট হয়ে যাবে, এরকম হওয়া যাবে না। আপনাকে একদম প্রফেশনাল সার্টিফাইড স্পেশাল এডুকেটরের কাছে যেতে হবে, এবং তারা জানে আপনার বাচ্চার সাথে কীভাবে কাজ করতে হবে। দয়া করে ওনাদের শরণাপন্ন হবেন, ওনাদের কাছ থেকে কাজ শিখবেন। শেষ কথা হলো, ডিসলেক্সিয়া কোনো দুর্বলতা নয়, এটা কোনো রোগ নয়, এটা একটা নিউরোলজিক্যাল একটা সমস্যা। এটি শেখার একটি ভিন্ন একটি পদ্ধতি আছে। সেই সঠিক পদ্ধতিভাবে যদি আমরা কাজটা করি এবং শিশুকে যদি ঠিকভাবে সহায়তা করি এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, তাহলে শিশু স্বাভাবিকভাবে শিক্ষা এবং জীবনে সফলতা লাভ করবে। এটা মনে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।